নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেল ইওর সাকসেস গাইডে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বেশ কয়েকদিন পর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পলিটির এই ক্লাসটা নিয়ে। তো দেখো, এর আগে আমি গণপরিষদ পড়িয়েছিলাম। তোমরা অবশ্যই রিভিউ দেবে। তোমরা রিভিউ কেন দিচ্ছ না? দাও একাটুকু রিভিউ যে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। যদি মানে সবচাইতে খারাপ কমেন্টও আমাদের কাছে একদম গ্রহণযোগ্য। যাই হোক, আমরা সেটা মাথা পেতে নেব। আমি চাই তোমরা ক্লাসগুলো ভালো করে করো এবং আমাদেরকে রিভিউ দাও তোমরা। যাই হোক, তো আজকে আমরা আলোচনা করব গণপরিষদের বিভিন্ন কমিটি সম্পর্কে। এর আগে আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। আমার প্রথম প্রশ্ন, বলো যে সংবিধানের প্রথম মিটিং, প্রথম বৈঠক, সংবিধানের প্রথম বৈঠক কত, মানে কোন ডেটে? সংবিধানের প্রথম বৈঠক কোন ডেটে স্টার্ট হয়, কত তারিখে? ঠিক আছে, কত তারিখে সংবিধানের প্রথম যে বৈঠক সেটা শুরু হয়। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, সেখানে মানে প্রথম বৈঠকে অস্থায়ী সভাপতি কে নির্বাচিত হয় বা কাকে করা হয়? ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, বলো কোন দেশের পরম্পরা মেনে, কোন দেশের ঐতিহ্যে এই সভাপতি নির্বাচিত করা হয়? সভাপতিকে নির্বাচিত করা হয়। নির্বাচিত করা হয়। এর ফলে কি হবে, তোমাদের এই কোশ্চেনগুলো দিলে ক্লাসটা আরো রিভাইজ করতে সুবিধা হবে, রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, মানে কোন দেশের ঐতিহ্যে বা পরম্পরা মেনে এই যে সভাপতি, যেখানে অস্থায়ী সভাপতিটাকে নির্বাচিত করা হয়। যে সভাপতি নির্বাচিত, যে তার নাম কি ছিল, প্রথম বৈঠক কখন স্টার্ট হয়? আর একটা বলো যে উদ্দেশ্য প্রস্তাব কে সাপোর্ট করে? ঠিক আছে, ভালো করে আমি বলছি যে উদ্দেশ্য প্রস্তাব কে উদ্দেশ্য প্রস্তাব নিয়ে আসে সেটা নয়, কে উদ্দেশ্য প্রস্তাবকে সাপোর্ট করে। জওহরলাল নেহরু তো সেটা করে, তোমার নিয়ে আসে, কিন্তু সাপোর্ট করে কে? আমার প্রশ্ন এটা। ঠিক আছে, আর লাস্ট একটা কোশ্চেন আমি দিচ্ছি। লাস্ট কোশ্চেন আমার এটা থাকবে যে গণপরিষদের প্রতীক চিহ্নটি কি ছিল? প্রতীক চিহ্নটি কি? তোমরা ফটাফট পজ করে উত্তর করে নিও। দেখো, প্রথম ডেট শুরু হওয়ার গণপরিষদের প্রথম বৈঠকের বা ফার্স্ট মিটিংয়ের, সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, 9 ডিসেম্বর 1946 সালে। ঠিক আছে, সেখানে কে সভাপতি, অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়? ডক্টর সচ্চিদানন্দ সিনহা।
ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, কোন দেশের ঐতিহ্যে, বলো কোন দেশের? ফ্রান্স। ঠিক আছে, উদ্দেশ্য প্রস্তাব কে সাপোর্ট করে? এটা মাথায় রেখে দেবে যে পুরুষোত্তম দাস টন্ডন। ঠিক আছে, আর আমাদের প্রথম যিনি শ্রদ্ধেয় প্রথম যিনি প্রাইম মিনিস্টার ছিল তিনি এটা নিয়ে আসে। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন যেটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? উদ্দেশ্য প্রস্তাবকে অবজেক্টিভ রেজলিউশন, তাই তো? অবজেক্টিভ রেজলিউশন কে পাস করে? পাস যে করে সেটা হচ্ছে পণ্ডিত, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। আর কে সাপোর্ট করে? সাপোর্ট যিনি করেন, ঠিক আছে, সেটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর, পুরুষোত্তম দাস টন্ডন। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর ইনি এটা কি করেন? পাস করে বা নিয়ে আসে, নিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, গণপরিষদের প্রতীকী কি ছিল? প্রতীকী বা প্রতীক চিহ্নটি ছিল হাতি। ঠিক আছে, তো চলো আমরা রিভাইজ মোটামুটি করে নিলাম, এবার আমি মুছে দিই। তো দেখো, এর আগে আমরা জেনেছিলাম যে আমাদের যখন তৃতীয় বৈঠক যখন সম্পন্ন হলো, কবে হয়েছিল তৃতীয় বৈঠক গণপরিষদের? এগুলো তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, দেখো, তৃতীয় বৈঠক সংবিধানের যে বা গণপরিষদের যে তৃতীয় বৈঠকটা হয়, তৃতীয় বৈঠক বা থার্ড মিটিং যেটা হয়েছিল, ঠিক আছে, থার্ড মিটিং যেটা হয়েছিল সেটা কত হয়েছিল? কত তারিখে? 13 ডিসেম্বর। কত তারিখে হয়েছিল? 13 ডিসেম্বর 1946-এ। ঠিক আছে, এখানে আমরা আলোচনা করেছিলাম যে জওহরলাল নেহেরু সাহেব কি করেছিল? অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু কি করেছিল? এখানে অবজেক্টিভ রেজলিউশন পাস করেছিল, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম। অবজেক্টিভ রেজলিউশন ইনি এটা নিয়ে এসেছিল। অবজেক্টিভ রেজলিউশন ইনি এটা নিয়ে এসেছিল বা পাস করে বলতে পারো, গণপরিষদে পাস করেন বা নিয়ে আসে। এবার যখন নিয়ে আসে তখন গণপরিষদের বাদবাকি যারা সদস্য ছিল তাদের মনে প্রশ্ন ছিল যে হয়তো মুসলিম লীগকে আনার জন্য হয়তো জওহরলাল নেহেরু সাহেব এরকম কিছু একটা করছে। তখন কিন্তু সাপোর্ট করেনি। যে সাপোর্ট করেছিল যে ব্যক্তি, তার নাম একটু আগে আমরা আলোচনা করলাম, পুরুষোত্তম দাস টন্ডন সাহেব, সেটা কিন্তু তাকে সাপোর্ট করলো। এবার এই যে অবজেক্টিভ রেজলিউশন, এই অবজেক্টিভ রেজলিউশন তোমার স্বীকৃতি পায়, আমার বাংলা বানান একটুকু ভুল হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। দেখো, স্বীকৃতি পায় কত সালে? 22 জানুয়ারি 1947 সালে কিন্তু এটা স্বীকৃতি পায়। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশন যেটা পরে গিয়ে আমাদের প্রিয়াম্বল হচ্ছে। কি হচ্ছে? আমাদের প্রিয়াম্বল হচ্ছে। পণ্ডিত জওহরলাল নেহেরু সাহেব এটা যখন পাস করলো, বাদবাকি যারা
ছিল সেখানে, তারা সেটাকে স্বীকৃত প্রথমে দেয়নি। স্বীকৃতিটা পেল 22 জানুয়ারি 1947-এ। যখন স্বীকৃতিটা পেল অবজেক্টিভ রেজলিউশন, এটাই গিয়ে পরে গিয়ে কি হলো, সেটা আমাদের দেশের প্রিয়াম্বল হলো। ঠিক আছে, তাহলে এই যে 22 জানুয়ারি 1947 এই ডেটটা মনে রাখবে, যে এটাতে এই আমাদের প্রিয়াম্বলকে স্বীকৃতি দেওয়া হয় বা অবজেক্টিভ রেজলিউশনকে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এইটাকে আমরা বলতে পারি, এই যে এই ডেটটাকে বলা হয় যে ভারতের সংবিধানের দর্শন অনুপ্রাণিত হলো, অর্থাৎ অনুপ্রাণিত হলো এর মানে কি, এটাকে কি বলা হচ্ছে, যে ভারতীয় সংবিধানের দর্শন অনুপ্রাণিত হলো, অর্থাৎ সংবিধানের যে দর্শন, তার মূল ভাব বলতে পারো, মূল ভাব বা সংবিধানের মূল ভাব প্রকাশ পেল। এর মানে কি, এর মানে হচ্ছে, দেখো আমরা জানি যে অবজেক্টিভ রেজলিউশন পরবর্তীকালে কি হয়, দেশের প্রিয়াম্বল হয়, প্রস্তাবনা হয়, বা সেটা কি হয়, প্রিয়াম্বল, সেটা কি হয়, প্রিয়াম্বল হয়, দেশের প্রস্তাবনা বা প্রিয়াম্বল হয়। ঠিক আছে, কোন দেশের প্রস্তাবনা বা প্রিয়াম্বল কি, দেখো যে কোনো দেশের প্রস্তাবনা বা প্রিয়াম্বল হলো কোন দেশের সংবিধান কি রূপ বা কি রকম সংবিধান, বা সেই সংবিধানটাকে শর্টে জানতে এই কিন্তু আমাদের প্রিয়াম্বলকে দরকার পড়ে। মানে তুমি যদি কোনো দেশের সংবিধান কি রকম, সেটা গণতান্ত্রিক না ধর্মনিরপেক্ষ অর্থাৎ সোশ্যালিস্ট, নাকি সেটা ফেডারেল, সেটা যদি জানতে চাও তাহলে সেটা কিন্তু প্রস্তাবনা পড়েই কিন্তু সেটা আমাদের জানা যায়। আমাদের প্রস্তাবনায় কি বলা আছে, প্রথম শব্দটা কি দেওয়া আছে, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাই তো, আমরা ভারতবর্ষের নাগরিক। তাহলে এই যে দেশের যে সংবিধানের যে আদর্শ বা তার যে দর্শন, সংবিধানের যে দর্শন যে কোনো দেশের, সেটা কিন্তু সেই প্রস্তাবনাতে বলা থাকে। তাহলে এই যে অবজেক্টিভ রেজলিউশন বা প্রস্তাবনা যখন পাস হলো, তখন সেখানে 8টি আর্টিকেল ছিল। ঠিক আছে, 8টি আর্টিকেল ছিল। কয়টি আর্টিকেল ছিল স্যার? 8টি আর্টিকেল ছিল। এই 8টি আর্টিকেলকেই আমরা বলতে পারি যে এই আর্টিকেল কি, এই যে 8টি আর্টিকেল ছিল, আর্টিকেল মানে অনুচ্ছেদ, ধারা বলবো, আর্টিকেল মানে হচ্ছে ধারা। কয়টি ধারা ছিল? 8টি ধারা ছিল। তাহলে এই 8টি ধারাকে আমরা কি বলবো? এই 8টি ধারাকে আমরা বলবো যে ভারতের প্রস্তাবনার
ভারতের প্রস্তাবনার মূল ভিত্তি, ঠিক আছে, বা বেসিস, ঠিক আছে। আটটি প্রস্তাব, এই যে আটটি প্রস্তাবনা, এই আটটি আর্টিকেলকে কি বলা হচ্ছে? ভারতীয় প্রস্তাবনার মূল ভিত্তি, ঠিক আছে। তো চলো এবার আমরা মুছে দিই, দিয়ে আরও কিছু জিনিস, ইন্টারেস্টিং জিনিস আমরা আলোচনা করব। তো দেখো, প্রস্তাবনা সম্পর্কে আমরা কিন্তু এর পরে দিয়ে প্রস্তাবনা, তারপরে একদম ডাইরেক্ট আর্টিকেলগুলো দিয়ে একদম ধীরে ধীরে আমরা ক্লাসটা কিন্তু একদম আগাবো। তো এর পরের ক্লাসটা একদম আমরা প্রিয়াম্বল দিয়ে আলোচনা করব। তবু একটুখানি আমি প্রিয়াম্বলের সম্পর্কে একটু বলে নিই, যে আমাদের ভারতের সংবিধানের দর্শন কাকে বলছি আমরা? তাহলে প্রিয়াম্বলকে বলছি, বা প্রিয়াম্বলকে বলছি, বা প্রস্তাবনাকে বলা হচ্ছে, ঠিক আছে। প্রস্তাবনা, প্রস্তাবনা। তো প্রস্তাবনাকে আমরা কি বলছি? যে ভারতীয় সংবিধানের দর্শন, ঠিক আছে, দর্শন, ঠিক আছে, বলা যেতে। তো দেখো, ভারতীয় সংবিধানের দর্শন আমরা কাকে বলছি? প্রিয়াম্বলকে বলছি। তার মানে কি? প্রিয়াম্বলে এটা মানে বলে যে, আগেই যেটা বললাম যে ভারতীয় সংবিধানটা কিরকম সেটা কিন্তু তুমি জানতে পারো। শুধু যে কোনো দেশের তুমি পুরো সংবিধানটাকে না পড়েও তুমি শুধু প্রিয়াম্বলটাকে পড়ে তুমি সেই সংবিধানের মূল আদর্শ বা তার দর্শন কি, কি বোঝাতে চাইছে, কি ধরনের সংবিধান, সেটা কিন্তু তুমি জানতে পারো। কি কে জেনে? প্রিয়াম্বলকে জেনে, ঠিক আছে। তাহলে ভারতীয় সংবিধানের দর্শন আমরা বলছি, তাহলে এখানে দেখো কি কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের দর্শনটা কিরকম। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে sovereignty of people, sovereignty of the people, ঠিক আছে, ভারতীয় সংবিধানের দর্শন। অর্থাৎ এখানে কি বলা হয়েছে? ভারতীয়, অর্থাৎ এখানে আসল ক্ষমতার, এখানে কি বলা হয়েছে? সভিরেন্টি অফ পিপল, মানে কি? ভারতীয়, বা তুমি বলতে পারো যে আসল আসল ক্ষমতা, আসল ক্ষমতা জনতার উপরে আছে, ঠিক আছে, উপরে আছে। বা এটা এরকম ভাবে বললে বেশি ভালো হবে হয়তো, বা তুমি এটা এরকম ভাবে বলতে পারো, বা যে ক্ষমতা জনগণকে জনগণকে কেন্দ্র করে ক্ষমতা জনগণকে কেন্দ্র করে গঠিত হয়েছে, ঠিক আছে, মানে জনগণকে কেন্দ্র করে গঠিত হবে, এটাই হচ্ছে আসল এর মানে, ঠিক আছে। সভিরেনিটি অফ দ্য পিপল, ঠিক আছে। আর কি জানতে পারা যায় যে ভারতবর্ষের সংবিধান কিরকম, বা প্রস্তাবনায় কি লেখা আছে? আর একটা লেখা আছে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতা। এটাকে আমরা বলবো সেকুলারিজম, ঠিক আছে।
সেকুলারিজম, এটাকে আমরা কি বলবো? সেকুলারিজম। আচ্ছা তোমরা বলো আমাকে একটা জিনিস, যে ভারতবর্ষের অফিসিয়াল ধর্ম কি? হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না জৈন, কোনটা ভারতের অফিসিয়াল ধর্ম? আছে কোনো ভারতের অফিসিয়াল ধর্ম? তো বলবে যে ভারতের অফিসিয়াল কোনো ধর্ম নেই, তাই তো? ভারতের অফিসিয়াল কোনো ধর্ম নেই। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা এটা নয় যে ধর্মের বিরুদ্ধে, না। আমার হিন্দু ধর্মে বিশ্বাস, আমি হিন্দু ধর্মে বিশ্বাস করব। আমাদের মুসলিম ভাই বোনেরা যারা আছে তারা তাদের ধর্মে বিশ্বাস, তারা সেই ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব। এটাই হচ্ছে আসল মানে ধর্মনিরপেক্ষতা। এটা কখনোই ধর্মের এগেনস্টে না। এটাতে এটা বলা আছে যে ভারতবর্ষের অফিসিয়াল কোনো ধর্ম থাকবে না, তবে প্রত্যেক ধর্মের প্রতি সমান বিশ্বাস ভালোবাসা বজায় থাকবে। তাহলে ধর্মনিরপেক্ষতা বোঝা গেল যে কি, কোনো ধর্মের এগেনস্টে না, প্রত্যেক যে যার ধর্ম ভাই সে তার ধর্ম ভালোভাবে পালন করুক, শান্তিতে পালন করুক, সুষ্ঠুভাবে পালন করুক, বিশ্বাসের সঙ্গে, মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে পালন করুক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? অর্থাৎ ধর্মনিরপেক্ষতা মানে ধর্মের এগেনস্টে না। এটাতে এটা বলা হয় যে ভারতবর্ষের নির্দিষ্ট কোনো ধর্মকে প্রাধান্য দেওয়া হবে না, নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না ভারতবর্ষে। ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট কোনো ধর্ম থাকবে না মানে কি, এখানে কোনো ধর্মের এগেনস্টে না, প্রত্যেক যে যার ধর্ম সে তার ধর্ম পালন করতে পারে, যে যে ধর্মের প্রতি বিশ্বাস রাখে সে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে সেই ধর্মটাকে পালন করতে পারে। ঠিক আছে? তাহলে এখানে লিখে নেবে যে ভারতবর্ষের অফিসিয়াল কোনো ধর্ম নেই, অফিসিয়াল কোনো ধর্ম নেই। কোথায়? এটা একটা মাথায় রাখবে যে রাজতন্ত্রে মানে যারা শাসন বা প্রশাসন চালাচ্ছে সেটাকে আমরা বলতে পারি। তাহলে ভারতবর্ষের কোনো অফিসিয়াল ধর্ম থাকবে না বা অফিসিয়াল কোনো ধর্ম নেই। কোথায়? রাজতন্ত্র বলতে আমরা কোনটা বলছি? এই যে অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারো। ঠিক আছে? রাজতন্ত্র ইন দ্য সেন্স কি, অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পেরেছ? তাহলে ভারতবর্ষের কোনো অফিসিয়াল ধর্ম নেই। কোথায়? রাজতন্ত্রে। ঠিক আছে? প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে সুষ্ঠুভাবে পালন করুক, এটা ভারতের সংবিধানে বলা আছে। ঠিক আছে? তৃতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে সামাজিক ন্যায়। প্রিয়াম্বলে আর কি বলা আছে? প্রিয়াম্বল বা ভারতের সংবিধানে কি বলা আছে? যে সামাজিক ন্যায়। ঠিক আছে? সামাজিক ন্যায় এর ইংরাজিটা কি? সোশ্যাল জাস্টিস বলতে পারি। সোশ্যাল জাস্টিস। সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস। ঠিক আছে? আর কি বলা আছে? আর বলা আছে যে যুক্ত রাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় কি সরকার? যুক্তরাষ্ট্রীয় সরকার মানে আগেই বললাম যে যেখানে
কেন্দ্র ও রাজ্যের মধ্যে, এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি থাকবে? ক্ষমতা ভাগ থাকবে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ থাকবে। ঠিক আছে, আর কি বলতে পারো? আর বলতে পারো যে গণতান্ত্রিক। তাহলে এই কয়টি হচ্ছে আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনা বা ভারতের সংবিধানে কি বলা আছে, এই বিষয়গুলি ইত্যাদি ভারতের সংবিধানে কি করা আছে, বলা আছে। ঠিক আছে, তো প্রিয়াম্বলগুলি হচ্ছে, প্রিয়াম্বল বা ভারতীয় দর্শনের মধ্যে যে ভারতীয় সংবিধান কিরূপ টাইপের, এগুলো কিন্তু জানা যায়। ঠিক আছে, তো তোমরা নোট করে নাও। তো দেখো, এবার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা আগে আমাকে একটা কথা বলো, যে গণপরিষদ, এই গণপরিষদে মুসলিম লীগ কি পার্টিসিপেট করেছিল? দেখো, যখন তোমার 6 ডিসেম্বর 1946 সালে যখন ব্রিটিশ সরকার ঠিক গণপরিষদের প্রথম মিটিংয়ে যখন তোমার শুরু হবে 9 ডিসেম্বর 1946-এ, এবং ঠিক তার 3 দিন আগে অর্থাৎ 6 ডিসেম্বর 1946-এ ব্রিটিশ সরকার দ্বারা এটা ঘোষণা করে দেওয়া হয় যে দুটি দেশ, এই দুটি দেশ কি করতে পারে, নিজ নিজ সংবিধান তৈরি করতে পারে। তাহলে মুসলিম লীগ তো আগে থেকেই চাইছিল যে আলাদা একটা দেশের ডিমান্ড, আলী জিন্নাহ যার হেড ছিল, তো আলী জিন্নাহ, মুসলিম লীগ বা আলী জিন্নাহ কিন্তু এই মিটিংয়ে কিন্তু তিনি বা মুসলিম লীগ যোগদান করেননি, এবং গণপরিষদের যারা সদস্য ছিল তারা হয়তো এই আশাতেও ছিল যে হয়তো মুসলিম লীগ জয়েন করতে পারে, কিন্তু জয়েন করেননি। এবং এই জয়েনের যে যে মুসলিম লীগকে যে আনার গণপরিষদে আনার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, অর্থাৎ মিটিংয়ে তাদেরকে যোগদান করার যে দায়িত্বটা দিয়ে হয়েছিল, যোগদান করবার জন্য যাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা ছিলেন BN রাও। ঠিক আছে, তো মুসলিম লীগ জয়েন করেননি। এবার দেখো, দেশ বিভাজনের পরে একটা জিনিস নোট করে নেবে, যে দেশ বিভাজনের পরে দেখো কটা সদস্য হয়, 299টা সদস্য হয়। 299টা সদস্যদের মধ্যে প্রান্ত ছিল, প্রান্ত বা প্রদেশ বলতে পারো, প্রান্ত বা প্রদেশ থেকে এসেছিল 229টি। ঠিক আছে, 229টি। আর এখানে যে দেশীয় রাজ্য ছিল, অর্থাৎ যেখানে রাজা মহারাজারা ছিল, যেখান থেকে মনোনীত প্রার্থীরা এসেছিল, দেশীয় রাজ্য থেকে এসেছিল 70 জন। ঠিক আছে, আচ্ছা, এখানেও যদি আরো ডিটেলসে তুমি ভাঙো তাহলে দেখবে এই প্রদেশ বা প্রান্ত থেকে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে গভর্নর শাসিত আর একটা হচ্ছে চিফ কমিশনার শাসিত। গভর্নর শাসিত অঞ্চল থেকে এখানে মনে রাখবে এসেছিল 226টি। আর এখান থেকে কটা এসেছিল দেশ বিভাজনের পরে, কটা সদস্য হয়েছিল, 3টি। তাহলে তুমি একটা কথা বলো, যে কমিশনের এই যে প্রধান 4টি কমিশনারই ছিল, ঠিক আছে, কমিশনারের সাথে প্রথমে আমি কি বলেছিলাম, দিল্লি, তাই তো, দিল্লি। আর একটা আগের ক্লাসে কি বলেছিলাম, যে আজমির মারওয়ার, আজমির ও মেওয়ার। ঠিক আছে, আজমির ও মেওয়ার। আর একটা ছিল কুর্গ, যেটা দক্ষিণ ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত। আর একটা আমি বলেছিলাম যে ব্রিটিশ বালুচিস্তান। ঠিক আছে, বালুচিস্তান। তাহলে একটা কমন সেন্স হিসাবে দেখো,
দেখো যে যদি বিভাজনের আগে ধরি, বিভাজনের আগে সদস্য সংখ্যা কত ছিল? তুমি বলবে স্যার 379টি ছিল, ঠিক? হ্যাঁ। আর কুর্গ, তো দেখো এখানে হচ্ছে কুর্গ। তাহলে প্রথমে দেখো 379টি নয়, সরি 389, 300 দেশ, এটা হচ্ছে পরে বিভাজনের আগে কত ছিল? 389টা ছিল, পড়িয়েছিলাম। প্রান্ত বা প্রদেশ থেকে কতজন ছিল? তুমি বলবে স্যার 200, এখানে 96 জন ছিল, ঠিক আছে। এখানে দেখো কতজন ছিল, এখানে কিন্তু 73, দেশীয় 93টা ছিল, এখানে সরি 73 না 93টা ছিল, বুঝতে পেরেছো? দেখো প্রান্ত বা প্রদেশ থেকে 229টি, বিভাজনের পরে যেটা আগে ছিল 296টি। এখানে দেশীয় রাজ্য ছিল 93, হয়ে গেছে 70, এসেছে। এখানে দেখো যদি আমরা প্রান্ত বা প্রদেশকে আমি বলেছিলাম দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা যেখানে গভর্নর শাসিত করবে, অর্থাৎ বড় অঞ্চল যেখানে জনসংখ্যা বেশি, এরিয়া বেশি, যেখানে তোমার কি থাকবে? একটা আইনসভা থাকবে। তাহলে এখান থেকে নির্বাচিত সদস্য সংখ্যা এসেছিল, দেশীয় পর্ব থেকে ইলেক্টেড মেম্বারগুলো এসেছিল। এখানে 226টি বিভাজনের পরে হয়ে গেছে, ঠিক আছে। 226টি, এখানে হচ্ছে 4টি। তাহলে এখানে দেখো 4টি বলেছিলাম আমি, আর এখানে আগে কত ছিল? বিভাজনের আগে তুমি যদি দেখো, বিভাজনের আগে কত সদস্য সংখ্যা ছিল, যদি তুমি গভর্নর শাসিত অঞ্চল দেখতে যাও বা বড় অঞ্চল যেটাকে বলে, সেখানে আগে বিভাজনের আগে কত সদস্য সংখ্যা ছিল? 292টি ছিল, ঠিক 292। আর এখানে কজন ছিল? 4টে, দেখতে পাচ্ছ যে দিল্লি, কুর্গ, বালুচিস্তান, আজমির। তাহলে একটা কমন সেন্স বলো যে এখান থেকে 4 ছিল, 3 হয়ে গেল। প্রশ্ন আসতে পারে যে কোন চিফ কমিশনার শাসিত অঞ্চল থেকে, কোন চিফ কমিশনারি অঞ্চলটা এখান থেকে সরে যায়? তাহলে সাধারণত বালুচিস্তান এখন কার হাতে? পাকিস্তানের হাতে আছে। তাহলে এই বালুচিস্তানটা কিন্তু চলে যায়। তাহলে এখানে কত পড়ে থাকলো? দিল্লি, কুর্গ, আজমির আর মেওয়ার। তাহলে দেখো এখানে 4 থেকে 3 হয়েছে, ঠিক আছে। এবার দেখো এটা আমি বললাম যে বিভাজনের পরে, এটা যাতে এটা একটু মাথায় রাখবে। আর দেখো আমি একটা কথা বলে দিই আরো, যে এবার সংবিধান গণপরিষদে মোট কতগুলি রিডিংস হয়েছিল? রিডিংস ইন দ্য সেন্স কি কতগুলো বাচন, অর্থাৎ সংবিধান যখন তৈরি হলো তখন কি হবে, কিছু সংবিধান তৈরি হওয়ার পরে তোমার পড়া হবে সেটাকে, তাই তো? সেটাকে রিডিং করা হবে, পড়া হবে। তাহলে প্রথম বাচন কত থেকে কত হয়েছিল? সংবিধান রেডি, এবার সেটাকে বিচার বিবেচনা করার জন্য কি হবে? একবার পড়া হবে না? অবশ্যই পড়া হবে। তাহলে প্রথম বাচন, এখানে হেডিং দিতে পারো যে সংবিধানের বাচন বা রিডিংস, ঠিক আছে, বা গণপরিষদের 3টি রিডিংস বা বাচন, ঠিক আছে। প্রথমে দেখো প্রথম বাচন, ঠিক আছে। প্রথম বাচন হয়, লিখে নেবে এগুলো, প্রথম বাচন হয় 4 নভেম্বর 1948 থেকে, 4 নভেম্বর 1948 থেকে এটা তোমার হয় 9 নভেম্বর 1948 পর্যন্ত, ঠিক আছে। প্রথম বাচন, অর্থাৎ প্রথমে এটাকে পড়া হয়। তারপরে দ্বিতীয় বাচন বা দ্বিতীয়, এটাকে রিডিংস বলতে পারো, এটাকে তোমরা কি বলতে পারো? ফার্স্ট রিডিং। এটা হচ্ছে সেকেন্ড রিডিং, ঠিক আছে, সেকেন্ড রিডিং। তাহলে প্রথম বাচন আর দ্বিতীয় বাচন কত থেকে কত?
দ্বিতীয় বাচন যেটা হয় তোমার, সেটা মাথায় রাখবে যে 15 নভেম্বর থেকে 1948 থেকে 17 অক্টোবর 1949 পর্যন্ত। 1900 কত পর্যন্ত? 1949 পর্যন্ত সেকেন্ড যেটা রিডিং হয়। ঠিক আছে, তৃতীয় যে রিডিংসটা হয় তৃতীয় বাচন বা থার্ড রিডিংটা যেটা হয়, অর্থাৎ তৃতীয় বাচন যেটা হয় সেটা মাথায় রাখবে যে 14 নভেম্বর থেকে 1949 থেকে তোমার 14 নভেম্বর থেকে 26 নভেম্বর 1949 পর্যন্ত। 26 নভেম্বর 1949 পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে তাহলে প্রশ্ন আসবে, এখান থেকে দেবে যে সবচাইতে যে শর্ট রিডিংস, অর্থাৎ সবচাইতে শর্ট রিডিংস কোনটাকে বলা হয়, এইটা। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে সবচেয়ে ছোট বাচন, ছোট রিডিংস বা বাচন। ঠিক আছে, রিডিং সবচাইতে ছোট রিডিং। ঠিক আছে, দেখো, আর যদি বলি যে সবচাইতে বড় রিডিং, দেখতে পাচ্ছ এখানে কদিন, 4 নভেম্বর 1948 থেকে 9 নভেম্বর, মোটামুটি 5 দিন। ঠিক আছে, দ্বিতীয় বাচন দেখো 15 নভেম্বর থেকে 17, এটা হচ্ছে সবচাইতে বড় রিডিংস। ঠিক আছে, রিডিংগুলো কেন করা হয়? কারণ কোথায় কি খামতি পড়ে সকলকে শোনানো হবে, কি হলো সংবিধানটা, সে এবার পড়ে কিন্তু শোনানো হবে, পড়া হয় সেটাকে। এটা হচ্ছে সেকেন্ড রিডিং এবং এটা হচ্ছে সবচাইতে বড় বাচন, সবচেয়ে বড় রিডিং বা বাচন। ঠিক আছে, বুঝতে পারা গেছে? মোটামুটি দেখো এটা কত, কেন? কারণ মোটামুটি 11 মাস হয় এখানে, প্রায় 11 মাস, প্রায় 11 মাস এখানে। ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে আমাদের তৃতীয় বাচন কত থেকে কত হয়, 14 নভেম্বর থেকে 26 নভেম্বর 1949 হয়। স্যার তাহলে এই যে 26 নভেম্বর 1949 থেকে কিছু মনে পড়লো? হ্যাঁ, এই যে 26 নভেম্বর 1949, আশা করি তোমাদের সকলেরই এটা মাথায় থাকবে, কারণ এই দিনে আমাদের সংবিধানকে গৃহীত করে নেওয়া হয় না। অর্থাৎ বুঝতে পারছো যে তৃতীয় বাচনটা কমপ্লিট হলো, এবার যেটা খামতি থাকলো, প্রথম বাচনের যেটা খামতি দ্বিতীয়বারে সংশোধন করা হলো, দ্বিতীয়বারে যেটা খামতি সেটা তৃতীয়বারে সংশোধন করে পড়া হলো। ঠিক আছে, এর পরেও কিছু খামতি বেঁচে যায়, অবশ্য অনেকগুলো ডিবেটও হয়। ঠিক আছে, তো দেখো 26 নভেম্বর 1949 এটাকে মোটামুটি ভাবে কিন্তু অ্যাডপ্ট করে নেওয়া হয়, ঠিক আছে, অ্যাডপ্টেড হয়। ঠিক আছে, অর্থাৎ গৃহীত হয়, গৃহীত হয়। ঠিক আছে, গৃহীত হওয়া মানে কি, আমি এর আগে বলেছিলাম যে এখানে পুরোপুরিভাবে এখানে কিন্তু এটা লাগু হয়নি, আমি বলেছিলাম যে গৃহীত মানে কি, আমি একটা খুব সুন্দর গাড়ির উদাহরণ দিয়েছিলাম যে গাড়ি তুমি কিনে আনলে শোরুম থেকে, তো যখন গাড়িটা তুমি কিনে তোমার বাড়িতে আসলো গাড়িটা, তখন সেটা অ্যাডপ্ট হয়ে গেল, অর্থাৎ তোমার কাছে সেটা আছে একদম ফিটফাট। তুমি যবে থেকে চালাতে লাগবে তবে থেকে সেটা হবে কি, লাগু। এবার এবার কি হয়, একটা জিনিস, মজার জিনিস ভাবো যে শোরুম থেকে তো গাড়ি
তুমি ধরো শোরুম থেকে গাড়িটা চালিয়ে নিয়ে আসলে, কিছুটা তোমার বাড়ি পর্যন্ত তুমি চালিয়ে নিয়ে আসলে, তাহলে এটা কি হলো? এটা হলো অ্যাডপ্ট করা, অর্থাৎ গৃহীত করা। গৃহীত করা মানে কি বুঝতে পারলে? তাহলে এখান থেকে কিন্তু খানিকটা চালিয়েছো, এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারলে যে খানিকটা তুমি চালালে, অর্থাৎ সংবিধানকে এখানে পুরোপুরিভাবে লাগু করা হয়নি। অ্যাডপ্ট মানে যে এখানে যে একবারেই লাগু করা হয়নি তা না, কিছুটা লাগু করা হয়েছিল। অর্থাৎ কিছুটা লাগু মানে কিছু কিছু সংবিধানকে, কিছু কিছু সংবিধানের আর্টিকেলসকে লাগু করা হয়েছিল, কিছু কিছু সংবিধানের আর্টিকেলসকে লাগু করা হয়েছিল 26শে নভেম্বর। ঠিক আছে, অর্থাৎ সমস্ত সংবিধানটা লাগু করা হয়নি, কিছু কিছু আর্টিকেলসকে লাগু করা হয়েছিল। দেখো কোন কোন আর্টিকেলগুলো লাগু করা হয়েছিল আমরা জেনে নেব। যে মাথায় রাখবে এগুলো সবগুলো হচ্ছে আর্টিকেল। আর্টিকেল 5, 6, 7, 8, 9, 60। আচ্ছা এইভাবে আমি লিখে দিই যে আর্টিকেল কি কি আর্টিকেল লাগু করা হয়েছিল। 5, 6, 7, 8, 7, 8, 9 কটা আর্টিকেল লাগু করা হয়েছিল? এখানে তোমরা মাথায় রাখবে মোট 16টা আর্টিকেল কিন্তু লাগু করা হয়েছিল। 16টি আর্টিকেলসকে কিন্তু লাগু করা হয়েছিল, 16টি আর্টিকেলসকে। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। আর্টিকেল 16টি আর্টিকেলসকে কিন্তু এখানে লাগু করা হয়েছিল। দেখো কি কি? 5, 6, 7, 8, 9, 60, তারপরে হচ্ছে তোমার 324, তারপরে হচ্ছে তোমার 324, 366, 367। ঠিক আছে, তারপরে তোমার 366, 367, তারপরে তোমার 388, 367, 366, 300 তোমার 79, 380, 380, তারপরে তোমার 388, 391, 392, 392, 393 আর 394। ঠিক আছে, কতগুলো আর্টিকেল হচ্ছে দেখি। ঠিক বললাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তো তোমরা নোট করে নাও। তো এখানে কি বললাম? 388, 391, 92, 93, 94। ঠিক আছে, দেখো এখানে ব্যানার যাবে, এর জন্য আমি কিন্তু একটু উপরে লিখে দিই। হ্যাঁ, এখানে কি বলেছিলাম? 388, তারপরে 391, 392, 393, 300, আরে 900 কেন লিখছি? 393, 394, 394। ঠিক আছে, এই এতগুলি তোমার একটু দরকার নাই, তবুও জেনে রাখো। ঠিক আছে, এতগুলি পড়ার কোনো দরকার নাই, অন্ততপক্ষে গ্রুপ সি গ্রুপ ডির জন্য। কিন্তু ভাই শিখতে হলে ভালো করে শিখতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। নোট করে নাও ফটাফট। তো দেখো এরপরে একটা যে লাস্ট, আগেই বলেছি লাস্ট যে বৈঠক বসে সেটা হচ্ছে 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি 1900 কত সালে? 1950 সালে, তাই তো? 24শে জানুয়ারি 1950 সালে। এখানে দেখো তিনটা বিষয়কে অ্যাড করা হয় বা গ্রহণ করা হয়। এটা হচ্ছে শেষ বৈঠক, শেষ একদিন বৈঠক করা হয়, এটা কি বলবো? শেষ বৈঠক। ঠিক, এখানে কি কি করা হয়? প্রথমে একটা, এই বৈঠকেই এখানেই তোমাকে মনে রাখবে যে ভারতের রাষ্ট্র যেটা গান, ঠিক আছে, রাষ্ট্র যেটাকে বলে গান, রাষ্ট্রগান কি? সেটা হচ্ছে যেটাকে হচ্ছে অ্যানথেম
অ্যানথেম, রাষ্ট্রগান যেটাকে আমরা অ্যানথেম বলি, সেটা হচ্ছে জনগণমন। জনগণমন, ঠিক আছে, জনগণমন অধি নায়ক জয় হে, ঠিক আছে। তাহলে এই জনগণমন অধি এই যে রাষ্ট্রগান, এটাকে কিন্তু এখানে গ্রহণ করা হয়। এর সঙ্গে সঙ্গে আর একটা কথা মনে রাখবে যে ভারতের জাতীয় যে এটা হচ্ছে অ্যানথেম, অ্যানথেমটা কি জনগণমন, আর ভারতের যে জাতীয় যে সং, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার বা ত্রস্ত এটাকে বলবো। যাই হোক, আমার বানানটা আসছে না মনে, তোমরা একটু দেখে নিও, এই বানানটাই সম্ভবত হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ঠিক আছে। এই দুটো কিন্তু এখানে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করে নেওয়া হয়। আর কি ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেবকে কিন্তু এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্যারকে কিন্তু এখানে ভারতের রাষ্ট্রপতি করা হয়, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবে যে ভারতের এই যে জাতীয় অ্যানথেম বা জাতীয় রাষ্ট্রগান বা জাতীয় সঙ্গীত, এটা 1911 সালে প্রথম কলকাতা অধিবেশনে গাওয়া হয়, কলকাতা অধিবেশনে গাওয়া হয়, ঠিক আছে। এটা প্রথম যেখানে গাওয়া হয় সেটা হচ্ছে তোমার, এটাও কিন্তু কলকাতা অধিবেশনে 1996 সালে গাওয়া হয়, সরি হ্যাঁ 1896 সালে গাওয়া হয়, গাওয়া হয়, প্রথমবার গাওয়া হয়, ঠিক আছে। কোথায়? কলকাতা অধিবেশনে, কলকাতা অধিবেশনে, ঠিক আছে। বন্দে মাতরমটা এটা একটু জেনে নেবে, কারণ জানোই তো যে এটা নিয়ে কিন্তু ডিবেট হয়েছিল, এবং যাই হোক আমি সেটার ব্যাপারে আর কিছু বলতে চাই না। তোমরা এখনকার দিনে সজাগ জনগণ, তোমরা সেটা জানো ভালো করে। যাই হোক, তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। গ্রেট গ্রেট রেসপেক্ট ফর হিম। ভারতের রাষ্ট্রগান সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর যদি বলে যে জাতীয় অ্যানথেম, তাহলে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হলো জাতীয় জনগণমন অধি, ঠিক আছে। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহেবের লেখা 1896 সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয়েছিল। কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহেবের, ঠিক আছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি, এই যে এই তিনটে বিষয়, এটা কিন্তু লাস্ট যে অধিবেশন, এই লাস্ট অধিবেশনে কিন্তু কি করা হয়, তোমার এই যে লাস্ট অধিবেশন মানে এটা বৈঠক, শেষ বৈঠকে কিন্তু এই তিনটে জিনিসকে কিন্তু গ্রহণ করে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি। দেখো, এবার আমরা মেন টপিক আমাদের যে গণপরিষদের বিভিন্ন কমিটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। এবার বিষয়টা হচ্ছে যে কমিটি যখন তোমার গণপরিষদে সংবিধান তৈরির জন্য, এটা একটু লিখে নেবে যে সংবিধান
তৈরির জন্য মোট 22টি কমিটি তৈরি করা হয়েছিল, ছোট বড় মিলে 22টি কমিটি। ঠিক আছে, 22টি কমিটি তৈরি করা হয়েছিল। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ, কটা তৈরি করা হয়েছিল? 22টি কমিটি তৈরি করা হয়েছিল, যার মধ্যে তোমার 8টি ছিল বড় কমিটি। 8টি ছিল বড় কমিটি, ঠিক আছে? আটটি ছিল বড় কমিটি এবং তোমার 8টি ছিল বড় কমিটি আর 14টি ছিল ছোট কমিটি। 14টি ছিল ছোট কমিটি, ঠিক? 14টি ছিল ছোট কমিটি। এবার বড় কমিটি এমনটা নয় যে মানে এদের সদস্য সংখ্যা অনেক, বা ছোট কমিটি নয় এমন মানে নয় যে এদের সদস্য সংখ্যা কম। আসলে বড় কমিটি হচ্ছে এদের কাজ বড়, এদের কাজ বড়, আর ছোট কমিটি মানে হচ্ছে এদের কাজগুলো ছোট। যেমন কি উদাহরণ হতে পারে? যেমন পতাকা কমিটি, ঠিক আছে? পতাকা কমিটি অর্থাৎ তিরঙ্গা। আমাদের পতাকার নাম কি? রাষ্ট্রীয় যে আমাদের পতাকা তার নাম হচ্ছে তিরঙ্গা। তো সেই তিরঙ্গার মাপজোপ কেমন হবে সেটার জন্য যার হেড ছিল জেবি কৃপলিনী। তো এইটা এইরকম হচ্ছে ছোট কমিটি। আর অন্যদিকে দেখো বড় কমিটির মধ্যে যেমন খসড়া কমিটি, এগুলো হচ্ছে বড় কমিটি। তো তোমাদের মোটামুটি খসড়া কমিটি থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে? এবার খসড়া কমিটি দেখো কি আমি আগেই বলেছি যে আমাদের প্রিয়াম্বল কি বলে, যে আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনা কি বলে, ভারতের সংবিধান সম্পর্কে, যে ভারতের সংবিধানের যে নীতি আদর্শ আছে সেইটাকে বোঝায়। এবার সেই নীতি বা আদর্শগুলো যে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারছি কিনা এটা দেখার কাজকে খসড়া কমিটির। অর্থাৎ খসড়া কমিটি এটা দেখতো যে অন্যান্য যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর কোনো একটা প্রিন্সিপাল বা কিছু যেন সংবিধানের মূল যে আদর্শ তা সেটাকে যেন কি বলে, সেটাকে যেন তোমার মানে উল্লঙ্ঘন না করে। এইটা ছিল মেন উদ্দেশ্য। এর জন্যই খসড়া কমিটির যে হেড বাবা সাহেব আম্বেদকর, তাকে কিন্তু কি করা হয়, খসড়া কমিটির চেয়ারম্যান থাকার জন্য বা সভাপতি থাকার জন্য, প্রত্যেকটা কমিটিতে একটা করে সভাপতি থাকতো, তো সেই সভাপতি থাকার জন্য তাকে আমরা যেহেতু মেন খসড়া কমিটি ছিল মেন এবং তার যেহেতু সভাপতি, সেই জন্য আমরা তাকে সংবিধানের পিতা বলি এর জন্য, ঠিক আছে? কারণ খসড়া কমিটি মেন কমিটি ছিল, ঠিক আছে? তাহলে দেখো খসড়া কমিটি এটাকে আমরা ড্রাফটিং কমিটি বলি। এর যদি বলে যে সভাপতি কে ছিল, আমরা সকলেই জানি বি.আর. আম্বেদকর, ঠিক আছে? এর যে সভাপতি ছিল, প্রেসিডেন্ট, সভাপতি, ঠিক আছে? সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটি এর জন্যই আমরা কি বলি, বাবা সাহেব আম্বেদকরকে বলি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা ভারতীয় সংবিধানের জনক। কি বলা হয়? ভারতীয় সংবিধানের জনক। ভারতীয় সংবিধানের আমরা জনক বলব, ঠিক আছে? এছাড়াও বাদবাকি আরো 7 জন ছিল, ঠিক আছে? তার মধ্যে আমাদের ছিল
এটা ইনি ছিল সভাপতি, কে? বি আর আম্বেদকর সাহেব, আম্বেদকর সাহেব। আর এখানে কে এম মুন্সি, ঠিক আছে, কে এম মুন্সি ছিল। তারপরে ছিল তোমার আল্লাদি কৃষ্ণ স্বামী আইয়র, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, ঠিক আছে, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ। 4 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে যে গোপাল স্বামী আয়ঙ্গর, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে টিটি কৃষ্ণমাচারী, ঠিক আছে। আর এন মাধব রাও, ঠিক আছে, আর এন মাধব রাও, ঠিক আছে। তোমরা নোট করে নাও। দেখো তাহলে এটা হচ্ছে 6 নম্বরে এন মাধব রাও, ঠিক আছে। এই যে টিটি কৃষ্ণমাচারী, ইনি ডিপি খৈতানের জায়গায় এসেছিলেন, ঠিক আছে, ডিপি খৈতানের জায়গায়, কারণ ডিপি খৈতান মারা গিয়েছিল, সিনিয়র ব্যক্তি ছিল, ঠিক আছে, ডিপি খৈতান। আর বিএল মিত্রর জায়গায় এসেছিল, কে? বিএল মিত্রর জায়গায় এসেছিল এন মাধব রাও, ঠিক আছে। এর শরীর খারাপ ছিল, অসুস্থতার জন্য তিনি অসুস্থতার জন্য রিজাইন করেন, ঠিক আছে, বিএল মিত্র। তো এই ছিল তোমাদের খসড়া কমিটি। এইগুলো সমস্তটাই তোমাদেরকে কিন্তু ঠুঁটস্থ রাখতে হবে, ঠিক আছে, নোট করে নাও। তো চলো এবার আমরা কতগুলি গুরুত্বপূর্ণ কমিটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। দেখো, কেন্দ্রীয় ক্ষমতা কমিটি, এটার যে সভাপতি ছিল সেটা কে ছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে। কেন্দ্রীয় ক্ষমতা কমিটি ইম্পর্টেন্ট আছে, দেখে যাবে। মৌলিক অধিকার ও সংখ্যালঘু কমিটি বিভি প্যাটেল, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও কিন্তু দেখে যাবে। সংবিধান কমিটি বিভি প্যাটেল, কেন্দ্রীয় সংবিধান কমিটি এটা হচ্ছে জওহরলাল নেহেরু। ভালো করে মাথায় রাখবে যে সংবিধান কমিটি হচ্ছে বিভি প্যাটেল, মানে বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। কেন্দ্রীয় সংবিধান কমিটি সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে। পতাকা বিষয়ক কমিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কে? জেবি কৃপালিনী, ঠিক আছে। আচ্ছা, পরিচালনা কমিটি কে? কে এম মুন্সি। দেখো, পতাকা সম্পর্কে একটু জেনে নাও যে পতাকা, আমাদের দেশের পতাকা 22 জুলাই 1947 কিন্তু কি করা হয়? গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে। এর যে ডিজাইন কে তৈরি করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া, পিঙ্গাইলি ভেঙ্কাইয়া, ঠিক আছে, ভেঙ্কাইয়া। এখানে বানানটা আমার মনে আসছে না, এটাই হবে,
ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। কোথায়? অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের ইনি লোক ছিলেন, ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। আমাদের যদি বলে যে পতাকার বা আমাদের পতাকার নাম কি? রাষ্ট্রীয় পতাকার নাম হচ্ছে তিরঙ্গা। কি? তিরঙ্গা। এটা তো সবাই জানো। এই তিরঙ্গার দৈর্ঘ্য বা প্রস্থ কত? দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে? দৈর্ঘ্য ইজ টু প্রস্থ যদি বলে, তাহলে এটা মাথায় রাখবে, দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 2। মানে যদি ধরো আমাদের যদি এটা যদি পতাকা হয়, তাহলে এটার 2 হবে, এটা হচ্ছে 3, অর্থাৎ এটা যদি 30 সেন্টিমিটার হয়, এটাও 20 সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছ? এটা যদি 30 হয়, এটা হচ্ছে 20। বুঝতে পেরেছ? তাহলে এটা এই কতগুলো পয়েন্ট, এগুলি তোমরা মনে রাখতে পারো। তো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আজকের এই ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, এতক্ষণ যে আমাকে সহ্য করেছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে প্রস্তাবনা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা আর্টিকেল ধরে আস্তে আস্তে, তারপরে আমরা এক্সিকিউটিভ ধরবো, তারপরে আমরা জুডিশিয়ারি ধরবো, ধীরে ধীরে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, থ্যাংক ইউ।